চেষ্টা করবে। সেই ক্ষেত্রে মানুষকে একটা জিনিস বুঝে নিতে হবে যে যে কোনো মানুষ, আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা আপনাদের সন্তানকে শিক্ষিত করার চেষ্টা করুন, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। কারণ কি, শিক্ষাই একমাত্র জাতির মেরুদণ্ড, শিক্ষাই একমাত্র মানুষের বিকাশ ঘটাবে, শিক্ষাই একমাত্র মানুষকে ন্যায় অন্যায় বিচার করা শেখাবে, ভুলটা কোনটা ঠিকটা কোনটা সেটা দেখাতে শেখাবে। না হলে আমরা যখনই কোনো কাজ করে থাকি, আজ আপনাদেরকে বুঝতে হবে যে আমরা কি কাজ করছি, কোনটা ঠিক কোনটা ভুল। আজকে আপনারা ভাবুন তো, আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা কাকে সবসময় পাশে পাই? আপনারা কাকে সবসময় পাশে পাওয়ার জন্য ভাবেন? যদি ঘরে কোনো সমস্যা হয় বা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো সমস্যায় পড়েছি, আমরা সবসময় যাকে আমরা খুঁজি সেটা হচ্ছে প্রশাসন। তাই সবসময় পুলিশ প্রশাসন কিন্তু আমাদেরকে সর্বত্র 24 ঘন্টা তারা আমাদের পাশে থেকে আমাদের জন্য কাজ করে চলেছে। তার বিনিময়ে তারা কি পায় না, তার বিনিময়ে বেশ কিছু নেতা মন্ত্রী বা জনগণের থেকে তারা গালাগালি পায়। কেন পাবে তারা? কেন তারা পায়? এই কারণে যে আপনারাই মূর্খের মতো অযোগ্য ব্যক্তিদের যদি ভোট দিয়ে নিয়ে আসেন, তাহলে তারা তো শুধু তাদেরকে গালাগালি করবে না, কিছুদিন পরে আপনার মা বোনকেও গালাগালি করবে। সেটা আপনাদেরকে শিখে নিতে হবে। কারণ কি, আজকে যদি প্রশাসনকে ঠিক মতো ছাড় দেওয়া যায় বা প্রশাসনকে যদি সেইভাবে অধিকার দেওয়া যায়, একটা মন্দির থেকে জুতো চুরি হতে পারে না। এটা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ কি, প্রশাসনকে কাজ করতে দেওয়া হয় না। কারণ কি, প্রশাসন সবসময় মানুষের পাশে থাকছে, মানুষের জন্য কাজ করছে। আর কিছুদিনের মধ্যে মা দুর্গার আবির্ভাব ঘটবে। আমরা আমাদের পরিবারের বউ ছেলে মেয়ে বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে হাত ধরে ঘুরবো, বেড়াবো, ঠাকুর দেখবো। আর ভাবুন, প্রশাসন কিন্তু তাদের ফ্যামিলিকে বিমুখ করে আমাদের জন্য প্রোটেকশনের জন্য, আমাদের সুবিধার জন্য কিন্তু তারা রাস্তায় রাস্তায় দিনভর কিন্তু সেই মানুষগুলোকে পরিষেবা দিয়ে যাবে। আর তারা তার বদলে কি পাবে? মা বোনকে গালাগালি করবে, তাদেরকে গালাগালি করবে। কেনই বা গালাগালি করবে? এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনারা যাদেরকেই পছন্দ করে, যারা যে পার্টি করুন না কেন, যে রাজনৈতিক মঞ্চে যাকেই আপনারা পছন্দ করুন না কেন, তাকে যখন নিয়ে আসবেন, সে ব্যক্তিটা কে সেটা আপনাকে জানতে হবে। যদি সেই পার্টির সে ব্যক্তিটা কোনো যোগ্য ব্যক্তি হয় তবে তাকে ভোট দিন। সে যদি অযোগ্য ব্যক্তি হয়, সে যদি মাতাল হয়, সে যদি চরিত্রহীন হয়, সে যদি তোলাবাজ হয়, সে যদি জেলখাটা আসামি হয়, তাহলে তাদেরকে আপনারা কেন ভোট দেবেন? তখন আপনারা দেখুন, যদি কোনো নির্দলে কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো সৎ কোনো ব্যক্তি, নিষ্ঠাবান ব্যক্তি যারা সমাজের জন্য কাজ করে এসছে, তারা যদি কাজ করে তাদেরকে আপনারা ভোট দিন। কিন্তু আমরা কি তাই দিই? আমরা দিই না। তা আমরা যদি অযোগ্য ব্যক্তির কাছে ভোট দিয়ে নিয়ে আসি, তাহলে তো সেই জায়গা থেকে আমাদের অযোগ্য মানুষ কিন্তু কাছ থেকে আপনি যোগ্যতার জায়গা কোনো সময় খুঁজে পাবেন না। অবাক লাগে এখানেই যে আজ আমরা শ্যামবাজারের বাংলাদেশে এই প্রতিবাদ সভা করছি, আমাদের সামনে নেতাজির মূর্তি রয়েছে। আমাদের জীবনে যখন আমরা পড়াশোনা করেছি, বড় হয়েছি, আমাদের যতগুলো ইয়াং জেনারেশন ছিল, আজও হয়তো তাদের মধ্যে সেটাই থাকবে, বা আমাদের বাবা ঠাকুরদার আমলেও হয়তো সেটা ছিল। সবার কিন্তু আইডিয়াল দুটোই পুরুষ ছিল, একটা হচ্ছে মহর্ষি স্বামী বিবেকানন্দ, আর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে এই মূর্খ জনগণ যেসব নেতাদের চুজ করছে, তারা নেতাজিকে আতঙ্কবাদী বলছে, তারা ক্ষুদিরামকে আতঙ্কবাদী বলছে, তারা ভগৎ সিংকে আতঙ্কবাদী বলছে। কারণ তারা ইংরেজদের বিরুদ্ধে দেশকে স্বাধীন করেছে। আমি এখানে সেই সব নেতা মন্ত্রীদের কাছেই প্রশ্ন করতে চাই যে আপনাদের ত্রিকুলের পরিবারের কোন মানুষ দেশের স্বাধীনতায় কি প্রাণ হারিয়েছে? এখনো পর্যন্ত তারা কোনো সময় তাদের প্রাণ হারায়নি। যারা দেশের স্বাধীনতা করার জন্য নিজের প্রাণকে ত্যাগ করেছে, এই সকল একটা দেশকে আপনাদের মতো অযোগ্য ব্যক্তিদের হাতে তুলে ধরেছে বা তুলে দিয়েছে। আপনারা এখন প্রতিপত্তি কামিয়ে আপনারা কিন্তু বসে জনগণকে ভুল বোঝাচ্ছেন। আজকে আপনারা ভোট দিচ্ছেন রাজনৈতিক কারণে। सबसे पहले सीपीडीआर इंडिया ह्यूमन राइट्स ऑर्गेनाइजेशन के जो हमारे सेक्रेटरी हैं अतिंदर दा, मैं उनका आभार व्यक्त करता हूं कि उन्होंने आज इस तरीके का एक सभा यहां पर रखा। हम लोगों को ये बताना चाहते हैं कि जब देश आजाद हुआ था तो हिंदू मुस्लिम सिख ईसाई सब एक साथ आए थे। हम लोगों ने मिलकर हिंदुस्तान को आजाद किया था। हिंदुस्तान हमेशा प्रेम और भाव के साथ चलता है, लेकिन कुछ लोग हैं जो हिंदुस्तान के आपस में जातियों को और जाति से लड़ाने की कोशिश कर रहे हैं। पश्चिम बंगाल हिंदुस्तान का एक छोटा सा स्टेट नहीं है। हिंदुस्तान में सबसे पहले अगर कोई आया था
पश्चिम बंगाल में आया था, क्योंकि पश्चिम बंगाल हमेशा शांति और सद्भावना का देश रहा है। पश्चिम बंगाल में लोग हमेशा मिलजुल कर रहते थे, हर त्योहार यहाँ पर मिलजुल कर मनाया जाता था। लेकिन कुछ लोगों ने पूरे हिंदुस्तान में एक ऐसी हवा फैला दी है कि पश्चिम बंगाल के लोगों को वो बुरी तरीके से टॉर्चर कर रहे हैं। इसके लिए मैं एक ही बात कहूंगा कि अरे मूर्खों, आप किसे मार रहे हो? वो तो आप ही के अपने लोग थे। पश्चिम बंगाल में ही आपने नेताजी का जन्म हुआ था। नेताजी ने हिंदुस्तान के लिए क्या किया ये बोलने की जरूरत नहीं है। खुदीराम बोस कहां पर पैदा हुए थे? स्वामी विवेकानंद जी ने पूरे वर्ल्ड में जाकर ये अच्छा संदेश दिया था कि लोगों के बीच में हम लोग को भाईचारे के साथ रहना है। पश्चिम बंगाल हमेशा एकता की मिसाल रहा है। आज हम लोग यहाँ पर जो उपस्थित हुए हैं, ये हमारी एकता है कि हम लोगों को समझा रहे हैं कि अगर कोई भी किसी भी तरीके से गुमराह हो रहा है तो गुमराह मत होइए, क्योंकि हम लोग भाई हैं। हिंदू, मुस्लिम, सिख, ईसाई आपस में कभी नहीं कट सकते। अगर कटेंगे तो लाल खून निकलेगा, और वो लाल खून तिरंगा के ऊपर लहरा है। आपने देखा होगा देश की आजादी में जब खून खून को नहीं बांट सका तो आप एक दूसरे को कैसे बांट रहे हैं। आप आपस में मत लड़ाइए, क्योंकि लड़ाने से देश में माहौल खराब होगा। लोग हंसेंगे हम पर, क्योंकि हिंदुस्तान हमेशा शांति का प्रिय रहा है। मानवाधिकार का मतलब है हम लोगों के बीच में जाए और जाकर उनकी बुद्धि जो भ्रष्ट हुई है उन्हें सुधारने की कोशिश करें। कुछ लोग अगर गलत दिशा में जाते भी हैं तो उन्हें वापस सही दिशा में लाना है। इसीलिए अमृतनो जी ने जो ये आयोग उठाया है कि सब जगह इसी तरीके से सभा करेंगे, लोगों के बीच में संदेश देंगे, ताकि हम लोग सब मिलजुल के रहे। अगर कोई बुरा है तो वो क्यों बुरा है ये जानना जरूरी है। अगर कोई गलत करता है तो क्यों गलत करता है ये जानना जरूरी है, क्योंकि हम लोग जिस चीज के लिए लड़ रहे हैं वो गलत है, और गलत का कभी भी अच्छा नहीं हुआ है, हमेशा विनाश हुआ है। तो विनाश की ओर जाने से पहले अपने आप को संभालिए, अपने पाड़ों में। হতো যে কোনো একটি মানুষ এসছে, কারণ বাবা সাহেব আম্বেদকর একটা জিনিস বলেছিল, তোমার পায়ে চটি না থাকুক, হাতে যেন বই থাকে। কারণ কি, চটি তোমাকে বেশ কিছু দূর চলতে শেখাবে, কিন্তু এই বই কিন্তু তোমার জীবন পরিদর্শন করতে শেখাবে যে তোমার জীবন ধারণটা কী তৈরি হতে পারে। সেই জায়গা থেকে তিনি এটাও বলেছিলেন যে সরকারই আসুক না কেন, যে সরকারই আসুক না কেন আপনাকে ফ্রিতে অনেক কিছু দেবে, যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা। কারণ কি, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে এই পরিকাঠামো ভেঙে যাবে। এই পরিকাঠামো যদি ভেঙে যায় তাহলে মানুষ জানবে না কোনটা ন্যায় কোনটা অন্যায়। তো মানুষ তো অন্যায়ের পথে চালিত হবে, আর সেটাই হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ বলে না, সারা ভারতবর্ষের বুকে এই একই জিনিসই হচ্ছে। এই আজকে আপনারা নিজেরাই দেখুন না, যে ধরুন আজকে আমরা যেই জায়গাগুলোকে দেখছি, যে আজকে আমরা যে প্রতিনিধিকে ধরুন নিয়ে আসছি, যে পার্টিকেই ভালোবাসুন না কেন, একটা জিনিস জনগণের উদ্দেশ্যে বলছি, জনগণকে এটা জানতে হবে, আমরা যে পার্টিকেই ভালোবাসি না কেন, আমরা যাকেই ভোট দেবো সে উপযুক্ত ব্যক্তি যেন উপযুক্ত হয়, সে যেন কোনো মদ্যমাতাল না হয়, চরিত্রহীন না হয়, চোর গুন্ডা না হয়, বা জেল খাটা কোনো আসামি না হয়। তারাই তো ভোটের টিকিট পাচ্ছে। সে যে কোনো পার্টি থেকেই আসুক না কেন, পয়সা দিয়ে সে টিকিট নিচ্ছে, এবং সেকেই আপনারা কোনো পার্টিকে, কোনো ব্যক্তিকে ভালোবাসেন, কোনো সিম্বলকে ভালোবাসেন বলে তাকে ভোট দিচ্ছেন। তো জনপ্রতিনিধি যদি সঠিক না হয় তো আপনি পরিষেবাটা পাবেন কী করে? সেই পরিষেবাটা আপনাদের পাওয়ার সেই যোগ্যতার জায়গাটাই আমরা হারাচ্ছি। সেই হারাচ্ছি বলেই দেখুন আজকে যারা আমাদের রাজ্যে যারা নেতা মন্ত্রীরা হয়ে যাচ্ছে, তাদের মুখের ভাষাটা কি, তারা প্রকাশ্যে গালাগালি করছে। তারা আজকে পুলিশ প্রশাসনের যিনি সিপি তাকেও পর্যন্ত গালাগালি করছে। তা সেটা তো দোষ তো তাদের নয়, দোষ তো আমাদের জনগণের। আমরা যদি অযোগ্য ব্যক্তিকে নিয়ে এসে আমাদেরই মাথার ওপরে বসাই, তাহলে আমরা সিস্টেমের কাছে কী আশা করব? সিস্টেম আমাদের হয়ে কাজ করবে? কখনোই করতে পারবে না। কারণ কি, সিস্টেমের ওপরে আমরা তাদের মাথার উপরে একটা অযোগ্য ব্যক্তিকে বসিয়ে রেখেছি, তারাই তো চালিত করবে। একটা জিনিস বুঝতে হবে, আপনি কোনো জায়গায় চাকরি করেন, আপনি বসের কাছে চাকরি করছেন, সে বস আপনাকে যা বলবে তাই শুনতে হবে। তাহলে কোন জায়গায় চাকরি করছেন, কোন বসের কাছে আছেন, সেটাকে আপনাকে ভেবে নিতে হবে। তা সেই ক্ষেত্রেই আপনাদের জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ভোট দেওয়ার আগে 10 বার করে ভাববেন যে আপনারা কাকে ভোট দিচ্ছেন। যদি কোনো নির্দল কোনো প্রার্থী হয়ে থাকে, সে প্রার্থী অ্যাডভোকেট হতে পারে, সে প্রার্থী কোনো এক্স পুলিশ অফিসার হতে পারে, সে প্রার্থী হয়তো আপনার শিক্ষক হতে পারে, সমাজকর্মী হতে পারে, আমরা তাকে না ভোট দিয়ে আমরা অযোগ্য ব্যক্তিকে ভোট দিই, কেন কি আমরা এই পার্টিকে ভালোবাসি। সেটা হলে তো সিস্টেমের কাছে আপনি কি করে আশা করেন যে সিস্টেম আপনার হয়ে কাজ করবে?
আমরা সবসময় কোনো কিছু হলে পুলিশ প্রশাসনকে দোষারোপ করি। এটা আমাদের সব থেকে ভুল ধারণা। পুলিশ প্রশাসনের হাতে কিছু তো করার থাকে না। যদি আমরা সেই প্রশাসনের ওপরে যদি কোনো আধিকারিককে বসিয়ে রাখি, সে যদি অযুক্ত মানুষ হয় বা যুক্তিহীন মানুষ হয়, সে মানুষকে তারাকে চালিত করলে তারা কি করবে? সেই জন্য সঠিক মানুষ বা সঠিক প্রার্থী আপনাদেরকে মনোনীত করতে হবে, যাতে আপনারা আমাদের সংবিধানকে বাঁচানো যায়। আমাদের সংবিধানের যে রাইটগুলো আছে সেই রাইটগুলো জানা যায়। আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সেইগুলো যেন সঠিকভাবে আমরা পেতে পারি। আমাদের গণতান্ত্রিক অধিকার, যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে, সেই অধিকারের তুলনায় যেন আমরা আমাদের ভোট যেন আমরা নিজেরা গিয়ে নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারি। আমার ভোট যেন অন্য কেউ না দিয়ে যায়, বা আমাদের যিনি মারা গেছেন তার ভোটও যেন কেউ না দেয়। এই যে অনৈতিকভাবে আমাদের এই ক্রিয়াকলাপটা ভারতবর্ষের বুকে চলছে, এটা রাজনৈতিক মহলে, সেই জিনিসটার এই হচ্ছে প্রতিবাদ। যে প্রতিবাদ আমরা আনতে চলেছি এই মঞ্চের মাধ্যমে। আপনার নাম? নমস্কার, আমার নাম অতীন্দ্র ঘোষ। আমি এই সংগঠনের ফাউন্ডার এবং অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। আমাদের আসছেন তো? আসছেন তো? আমি আসবো। আমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ আপনাদের এখন আমাদের বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের অফিসার, আমাদের অ্যাডভাইজার কমিটির মেম্বার এবং দীর্ঘদিন প্রশাসনিক আধিকারিকতে বসেছিলেন। প্রশাসনের হয়ে দীর্ঘদিন ধরে সমাজের কাজ করে এসছেন। সিআইডি ডিপার্টমেন্ট থেকে তিনি রিটায়ারমেন্ট করেছেন। আমাদের স্যারকে, স্বপন কুমার চৌধুরী মহাশয়কে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। স্যারদের তাদের সেই নির্দেশ যে সমাজের জন্য কি করতে হবে, কিভাবে তারা কাজ করে এসছে, তারপরেও তারা রিটায়ারমেন্টের পরেও আমাদের সংগঠনে জুড়ে মানুষের জন্য কাজ করে চলেছে। স্যারকে কিছু বলবার জন্য অনুরোধ করব। নমস্কার। সর্বপ্রথম সিপিডিআরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ মহাশয়কে এই যুগান্তকারী প্রতিবাদ সভার আয়োজন করার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সর্বান্তকরণে অভিনন্দন, সমর্থন ও আন্তরিকতা জানাই। আজকের এই প্রতিবাদ সভাতে অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে আমি যেহেতু নিজে বাঙালি, আমি বাঙালি বলে নিজেকে গর্ববোধ করি। আমি বাংলা পরিপ্রেক্ষিতে কতগুলো কথা বলব। দেখুন, এটা আমাদের খুব দুর্ভাগ্য, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে সব থেকে বেশি যার অবদান ছিল সেটা হচ্ছে বাঙালি জাতি। বাঙালিরা ঐক্যবদ্ধভাবে নিজের জীবনকে বলিদান দিয়ে নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের স্বাধীনতা এনে যায়। আর সেই বাঙালিরা আজকে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্তে সর্বত্র জায়গা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, দেখুন, একদিকে আমরা হিন্দুত্ব বলে লাফালাফি করছি, অথচ যিনি বিশ্বের দরবারে এই হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা লাভ করিয়েছিলেন, যার জন্য আমরা হিন্দু হিসেবে গর্ব অনুভব করি, তিনি স্বামী বিবেকানন্দ। অথচ তিনি একজন বাঙালি, আমরা সেই বাঙালি ভারতবর্ষে আজকে লাঞ্ছিত হচ্ছি। আন্তর্জাতিক স্তরে যদি ভারতবর্ষে প্রথম নোবেল প্রাইজ এনে দেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি, সেখানেও আমরা প্রতিযোগিত হচ্ছি। আপনি যদি দেখেন ডান দিকে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলে থাকি, আমাদের একটাই উদ্দেশ্য, যেটা ধরুন সারা ভারতবর্ষ জুড়ে যেটা এনআরসি বলুন, সিএ বলুন, বা বাঙালিদের উপরে অত্যাচার যেই জিনিসগুলো হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কী, সেটা কি কোনো পলিটিক্যাল ইস্যু নাকি সত্যি এরকম কোনো ঘটনা ঘটছে। মানুষকে যে ভুলটা বোঝানো হচ্ছে সারা ভারতবর্ষের বুকে রাজনৈতিক দলগুলো, তাদের এগেনস্টে আমাদের কোনো কাজ নয়, আমাদের সিস্টেমের এগেনস্টে আমাদের এই প্রোগ্রাম। আমরা জনগণের কাছে একটাই বার্তা দিতে চাই যে সত্যটা আপনারা জানুন, সেটা
বুঝুন এবং সেটা নিয়ে নিজেদের দায়িত্ব যেটা পালন করা উচিত সেটা আপনারা পালন করুন। যদি মনে হয় যে আমাদের, দেখুন একটা তো সমাজের একটা ভিত্তি রয়েছে, যেটা ধরুন আমাদের এখন শোনা যাচ্ছে যে ভোটার লিস্ট সংশোধনের নামে বহু মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে, বহু মানুষকে প্রতারিত করার জন্য একটা চক্রান্ত চলছে। আদৌ কি সিস্টেমটা তাই? কি আদৌ কি সেই ঘটনা? কারণ দেখুন, ভুয়ো ভোটার আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে জুড়ে রয়েছে। তো এই ভুয়ো ভোটারটা কারা? একটি ছোট্ট ঘর, সে ঘরে হয়তো 4টে মানুষ বাস করে, সেখানে 400 বা 80 জন ভোটার বা 400 জন ভোটার, এটা হচ্ছে কি করে? এটা মানুষকে জানতে হবে। এবং ধরুন যারা মারা গেছে এবং কারো মা মারা গেছেন, কারো বাবা, কারো স্বামী বা কারো স্ত্রী, কারো আত্মীয় পরিষদ, এবং তাদেরকে তারা তখন জানতে পারে যে তারা বেঁচে আছে। কখন তারা বেঁচে আছে? না, তারা যখন ভোট আসে আমাদের, সে লোকসভা ইলেকশন হোক, বিধানসভা ইলেকশন হোক, বা আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক, বা পঞ্চায়েত ইলেকশন হোক, বা কর্পোরেশন ইলেকশন হোক, এই 5 বছর অন্তর অন্তর তাদেরকে দেখা যায়। তারা কারা? তারা কি সেই আত্মীয় পরিজন যারা মারা গেছে, তারা স্বর্গ থেকে বা চিতা থেকে বা তারা কি কবর থেকে উঠে এসে ভোট দিচ্ছে, নাকি এরা ভুয়ো ভোটার? তাদের নামটা কেন থাকবে? তাদের নামটা কাটাবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে জনগণকে সচেতন করা, যেটা সংবিধান আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ দিয়েছে, যে আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা জনগণকে সেটা জানাতে পারি, যে আমাদের যে রাইটগুলো আছে সেই রাইটগুলোকে জানানো, সেটা নিয়েই আজকে আমাদের এই পথসভা। এবং আমরা জনগণের উদ্দেশ্যে একটাই জিনিস বার্তা দেব, যে মানুষ যেন সঠিক উদ্দেশ্যটা জানে এবং যেন ভুল পথে চালিত না হয়। কেন বেশ কিছু রাজনৈতিক দলরা তাদের মতো করে ইস্যু তৈরি করে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা চাই না মানুষ সেই ভুল রাস্তায় পা দিক। আর যেটা সবথেকে বড় উচিত আমাদের ভারতবর্ষের বুকে, যেটা আমাদের এডুকেশন, কারণ শিক্ষা ব্যবস্থা এতটা তলানিতে এসে ঠেকেছে, সারা ভারতবর্ষের বুকে 57,000 স্কুল বন্ধ, সরকারি 57,000 স্কুল বন্ধ সারা ভারতবর্ষের বুকে। কেন? শুধু প্রাইভেট স্কুলগুলো গড়ে উঠছে, আর যে স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠান, গরিব মানুষ যেখানে পড়বে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিচ্ছে। কারণ কি? জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, সেই শিক্ষাকে ভেঙে দেওয়ার চক্রান্ত সমগ্র রাজনৈতিক দল মিলে এই প্রচেষ্টাই চালিয়ে যায়।